এই নির্বাচনে 5 জন ভিপি প্রার্থী। আমি একে একে যদি সবাইকে পরিচয় করিয়ে দিই, আমার বাঁ পাশে রয়েছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, ডান পাশে রয়েছেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম, এবং বাঁ পাশে আরেক প্রান্তে রয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। তার পাশেই রয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী জামাল উদ্দিন খালিদ, আর ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা আমাদের সাথে আছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। আমরা একটু অনেকগুলো প্রশ্ন খুবই স্বল্প সময় উত্তরগুলো শুনবো। নির্বাচনটা একদম কাছাকাছি চলে এসেছে। প্রথমে আমি যদি আবিদের কাছে জিজ্ঞেস করি যে আপনাকে কেন ভোট দিবে শিক্ষার্থীরা, একদম সংক্ষেপে যদি বল। আপনাকে ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যারা দর্শকবৃন্দ আপনারা দেখবেন, আপনাদের শুভেচ্ছা, এবং এখানে যারা অতিথি আছে তাদের প্রতি আমি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি। দেখেন, আমরা রাষ্ট্রের স্বার্থে বেড়ে উঠেছি। 2016 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে আজও পর্যন্ত এই রাষ্ট্রের গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ফিরিয়ে আনবার জন্য এই রাষ্ট্রের পাহারাদার হয়েছিলাম। এই রাষ্ট্রের সার্বভৌমত্ব আমাদের রক্ত এবং সাহসের উপরে টিকে ছিল। তো এই রাষ্ট্রের দুঃসময় পরবর্তী যে গণঅভ্যুত্থান পরবর্তী যে সময়টা, সেই সময়টাতে যে আমরা আমাদের এখনও পর্যন্ত যে রাষ্ট্রের জন্য লড়াই করা যায়, আমাদের যে সততা, আমাদের যে কমিটমেন্ট রাষ্ট্রের প্রতি, সেই জায়গা থেকে নিঃসন্দেহে শিক্ষার্থীরা এই ডাকসুতে এমন কাউকে বেছে আনবে যারা যে অবশ্যই এই রাষ্ট্রকে দীর্ঘ সময় ধরে সার্ভ করে গিয়েছে। তো সব কিছু বিবেচনায় আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল ইতিমধ্যেই আমরা যে আমাদের ইশতেহার ঘোষণা করেছি, শিক্ষার্থী বান্ধব যে ইশতেহার ঘোষণা করেছি, এবং দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করার মধ্য দিয়ে যে প্রতিবন্ধকতাগুলোর শিকার আমরা হয়েছি, সেগুলোকে আমরা আমাদের ইশতেহারে তুলে আনবার চেষ্টা করেছি খুব সুচারুভাবে। সেটা ছেলে এবং মেয়ে সামগ্রিকভাবে প্রত্যেকের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি ইশতেহারের মধ্য দিয়ে। এবং আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি যে প্রতিবন্ধকতার শিকার হয়েছে এই বিশ্ববিদ্যালয়কে, সেই জায়গাগুলোতে মাথায় রেখে আমরা এই ইশতেহারকে প্রণয়ন করেছি। এবং এই যে শিক্ষার্থী বান্ধব যে ইশতেহার আমরা সামনে নিয়ে আসি, সব কিছু বিবেচনায় আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিঃসন্দেহে এবং নিঃশর্তভাবে মেনে নেবে এবং বিজয়ী করবে। সাদিক কায়েম, একই প্রশ্ন আপনার কাছে। ধন্যবাদ। দেখেন, জুলাই বিপ্লবের আগে এবং জুলাই বিপ্লব পরবর্তী সময়ে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব সামগ্রিক কাজের সাথে আমরা জড়িত ছিলাম। গত 1 বছর জুড়ে আমরা যতগুলো কাজ করেছি, শিক্ষার্থীদের আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পেয়েছি, এবং শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস। এবং সে আলোকে আমরা ইতিমধ্যে আমাদের ইশতেহার ঘোষণা করেছি। ইশতেহারে আমরা জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। তো আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা বিগত সময় যেভাবে আমাদেরকে রেসপন্স করেছে, ডাকসু নির্বাচনে আমাদের যে জোট, সেই জোটের যে নেতৃত্ব, সেখানকার যে সততা, সেখানকার যে দক্ষতা, সেটার উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে। এবং আমরা আশা করছি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো। কাদের আপনাকে কেন ভোট দিবে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে, ডাকসু কেন্দ্রিক ভিপি পদপ্রার্থী বলেন কিংবা যে কোনো প্যানেল বলেন, সবার যে ইশতেহারগুলো সেগুলো প্রায় সেম, কিন্তু কথা হচ্ছে শিক্ষার্থীরা আস্থার জায়গাটা কার উপর রাখবে। আমার মনে হচ্ছে শিক্ষার্থীরা আস্থার জায়গাটা তার উপর রাখবে যাকে তারা বিগত দিন পাশে পেয়েছে। যারা নতুন করে কমিটমেন্ট দিয়ে আসতেছে, তাদের আগের কর্মকাণ্ডগুলো অবশ্যই শিক্ষার্থীরা বিবেচনায় রাখবে। দেখেন, এখন অনেক চটকদার কথাবার্তা বলেন, যে অনেকে বলেন যে আমি নির্বাচিত হলে এই করব, আমরা অনেক কাজ করব, শিক্ষার্থীর পাশে থাকবো, অনেক অঙ্গীকার দিচ্ছে, কিন্তু এই অঙ্গীকারের সাথে তার আগের কর্মকাণ্ড রিলেট করতেছে কিনা এটা অবশ্যই বিবেচনার বিষয়। শিক্ষার্থীরা সেটা বিবেচনা করবে। সেই জায়গা থেকে আমি মনে করতেছি যে 5 আগস্টের আগে কিংবা পরে আমরা শিক্ষার্থীদের পাশে সবসময় ছিলাম। এই প্রশ্নে আমরা কখনোই কোনো প্রতিবন্ধকতা দেখাই নাই, কোনো অজুহাত দেখাই নাই যে আমাদেরকে হলে থাকতে দেওয়া হয় না, আমাদের ক্যাম্পাসে ঢুকলেই মারে। আমাদেরকে যদি আমরা আমাদের প্রেক্ষিত বলি, সেক্ষেত্রে হচ্ছে আমরা সকালে আমরা মার খেয়েছি, আমরা বিকেলে আবার রাজুতে দাঁড়িয়েছি। আমরা অক্টোবরে আমরা জেলে গিয়েছি, ঠিক নভেম্বরে আমরা আবার রাজুতে গিয়ে, যেখান থেকে জেলে গিয়েছি ওইখানে রাজুতে দাঁড়িয়েছি। আমরা এই ক্ষেত্রে আমরা যখন কমিটমেন্ট দিচ্ছি যে গণরুম গ্রীষ্ম আবার চালু হলে আমরা আপনাদের পাশে থাকবো, আমরা অনেকেই কমিটমেন্ট দিচ্ছেন, কিন্তু আমরা এর আগে একটা প্রুভেন ফ্যাক্টর, আমি সেটা প্রুভ করেছি। কিন্তু আমরা এক্ষেত্রে কৌশল অবলম্বন করি নাই যে আমাকে ছাত্রলীগ সেজে হলে থাকতে হবে, শুধুমাত্র ব্যক্তির স্বার্থের কথা কিংবা সংগঠনের স্বার্থের কথা আমরা চিন্তা করি নাই। সব কিছু বিসর্জন দিয়ে আমরা প্রকাশ্যের চোখ রেখে যে অপশক্তি আছে তাদের বিরুদ্ধে আমরা ফাইট দিয়েছি, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে। সেই জায়গা থেকে মানুষ শিক্ষার্থীরা দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে ডাকসু কেন্দ্রিক একটা বিষয় পরিচয় হয় যে প্রত্যেকটা পার্সন কিংবা সে নিজে নেতা হতে আসে।
এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা দেখেছি অনেক প্রার্থী 3 বছর আগে ক্যাম্পাস ছেড়ে চলে গিয়েছেন, ডাকসুকে নতুন করে আবার ক্যাম্পাসে ঢুকেছেন, ডাবল এমপিল করে ক্যাম্পাসে ডাকসু প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আমার মনে হয় শিক্ষার্থীরা কাউকে নেতা বানানোর হাতিয়ার হিসেবে তারা হচ্ছে কি এই ক্ষেত্রে ব্যবহৃত হবে না। শিক্ষার্থী তাকে নেতা বানাবে যে রেগুলার শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী পালস বুঝে, সেন্টিমেন্ট বুঝে। 5 আগস্টের আগে কোনো উজ্জ্বল দেখায়নি, 5 আগস্টের পরে শিক্ষার্থী পাশে থেকেছিল। পাশে থাকা মানে এই না যে ওয়েলফেয়ার অ্যাক্টিভিজম পরিচালনা করা, কে পানি খাওয়াইলো, কে হচ্ছে আপনার হচ্ছে আম খাওয়াইলো, দ্যাট ডাজন্ট ম্যাটার। শিক্ষার্থীদের ম্যাটার হচ্ছে শিক্ষার্থীর দাবি দেওয়ার জায়গাটা কে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে তুলে ধরতে পারে, প্রশাসনের সাথে বার্গেনিং করে কে হচ্ছে আদায় করে নিতে পারে, কিংবা সামনে যে সংখ্যার জায়গাটা আছে কোনো অপশক্তি আবারও এসে তাকে দাসত্বের জন্য ফিরিয়ে নিয়ে যেতে পারেন, কে তার পাশে দাঁড়াবে ওই সময়। বিগত দিনে কে পাশে দাঁড়িয়েছিল, নতুন করে হচ্ছে আপনার চটকদার কথাবার্তা বলে উঙ্কে দিচ্ছে না, এই বিষয়টা আমল নেবে। আমাদের মনে হচ্ছে যে এই বিষয়ে শিক্ষার্থীদের আস্থা বা জমা থাকতে আমরা এগিয়ে থাকবো। জামাল, একই প্রশ্ন আপনার কাছে। এখানে যারা আমরা বসে আছি কয়েকটা জায়গায় আমরা সবাই সমান, মানে সমান বলতে মানে একই ধরনের কাজ করেছি। যেমন ফেসিবাদের আমাদের সবাই নির্যাতিত আন্দোলন করেছে, এবং হচ্ছে প্রত্যেকেই হচ্ছে যেহেতু আমাদের সমস্যাগুলো এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ফলে আমাদের ইশতেহারগুলো খুব চমকদার একই ধরনের। এই জায়গায় আমরা সবাই আছি একদম। কিন্তু আসলে শিক্ষার্থীরা কাকে চাচ্ছে? আপনারা জানেন যে শিক্ষার্থীরা হচ্ছে বিগত ফেসিবাদের আমলে যে রাজনীতি দেখে এসেছে সেটা তারা খুবই বিরক্ত, যার কারণে তারা রাজনীতির প্রতি অনেকটাই বিরাজনীতির একটা এখানে আওয়াজ উঠিত, যদিও আমরা এটা সাপোর্ট করি না। তো শিক্ষার্থীরা এখন এমন প্রার্থীদেরকেই চাচ্ছে যারা হচ্ছে যে রাজনৈতিক দলাদলি বা রাজনৈতিক আধিপত্য বিস্তারের যে যুদ্ধক্ষেত্রটা হয় সেটা বাইরে থেকে যারা আসবে তাদেরকে শিক্ষার্থীরা চাচ্ছে। ফলে আমি বলতে পারি যে আমি জামালউদ্দিন মোহাম্মদ খালিদ, আমি সংগঠন আগে করি বা এখন না করি, যাই করি, সবসময় একটা ছিল যে সংগঠন করেছি বা করিনি, কিন্তু সবসময় শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক আন্দোলন করেছি বা শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক কাজ করেছি, রাজনৈতিক দলাদলি বা আধিপত্য বিস্তারে কখনো ছিলাম না। এই একটা আস্থার জায়গা। আরেকটা বলি যে এখানে অনেকেই বলছেন যে অনেক কাজ করেছে, অনেক কিছু করেছে। হ্যাঁ, দলীয় বিবেচনায় এক একজন অনেক কাজ করেছে 5 আগস্টের পরে অনেক কিছু, কিন্তু আমি আপনাকে যদি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো ধরে ধরে জিজ্ঞাসা করি আসলে এই জায়গাগুলোতে কে কাজ করেছে। ধরেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের একটা নামাজের জায়গা দরকার ছিল টিএসসিতে, অনেক দিন যেমন অনেক লড়াই করেছে, আগেও সেটা তিনি লড়াই করেছিল। 5 আগস্টের পরে সেই জিনিসটা কে এনে দিয়েছে? আমি বলবো এটাতে 2.5 মাস ধরে কাজ করে জিনিসটা আমি এনে দিয়েছিলাম। আপনাকে যদি বলি যে আমাদের রেজিস্টার বিল্ডিংয়ের বড় একটা সমস্যা, এটা ডিজিটালাইজেশন করা হয়নি, সনাতন পদ্ধতিতে চলে, শিক্ষার্থীরা অনেক ভোগান্তির শিকার হয়, এটা নিয়ে কে কাজ করেছে? আপনি দেখেন বৃত্ত অ্যাপ নামে একটা অ্যাপ আমি আবেদন করে রেখেছি আজ থেকে 7-8 মাস আগে, সেটা অনুমোদন হয়ে বর্তমানে কেন্দ্রীয় সার্ভারে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। আপনি ট্রান্সপোর্টেশনের সমস্যা, কে এখানে নিয়ে কাজ করেছে? দেখেন সবাই চটকদার কথা বলে। আমি জামালউদ্দিন, আমি চেষ্টা করেছি প্রশাসনের সাথে কথা বলে, তারা বলছে যে তারা পারছে না, তারা চেষ্টা করছে। আমি নিজ উদ্যোগে অ্যালামনাইয়ের সাথে যোগাযোগ করে অলরেডি একটা বাসের ব্যবস্থা করছি, যেটা ইউনিভার্সিটি এখন আবার ডাকসুর কথা বলে নিচ্ছে না আমার থেকে। তারা দেরি করাতে, বাস্তা কাগজপত্র দেওয়ার দেরি করাতে, বাস্তা রেডি করতে দেরি হয়েছে, কিন্তু এখন আসছে, তখন বলছে ডাকসুর জন্য তারা নেবে না। আপনি যদি এরপরে আরও দেখেন আমাদের নারী শিক্ষার্থীরা যারা হচ্ছে বিয়ে করেছে তাদের জন্য একটা সমস্যা ছিল অ্যাটেন্ডেন্স, মানে গর্ভধারণ করলে অ্যাটেন্ডেন্সের হার কমানো, বা হচ্ছে যারা তাদের হচ্ছে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা ছিল না, ডে কেয়ারের ব্যবস্থা ছিল না, বেবি কেয়ারের, এগুলো নিয়ে আমি আজকে থেকে 8-9 মাস আগে একটা আবেদন করে রেখেছি। সেটাও ইউনিভার্সিটি থেকে কমিটি করা হয়েছে। সেই কমিটির সাথে দফায় দফায় মিটিং করার পর যে সুপারিশমালা এসেছে সেটা বর্তমানে সিন্ডিকেটে ওঠার অপেক্ষায় আছে। এভাবে আমি যদি দেখাই আরো দেখাতে পারবো, আমি সংক্ষিপ্ত করার জন্য সংক্ষিপ্ত করছি, বলবো যে অনেকে অনেক কাজ করেছে, রাজনৈতিক কাজ করেছে, এবং তাদের দলীয় অনেকগুলো প্রোগ্রাম করেছে, দলীয় নামে অনেক কিছু করেছে। কিন্তু শিক্ষার্থীদের আপনি আরেকটা বড় জায়গায় আমি কাজ করেছি, আপনারা জানেন হিজাবোফোবিয়া আমাদের এখানে বড় একটা সমস্যা ছিল, গত 3 বছর যাবত আমি কাজ করে আসছি। এবং এই যে বর্তমান যে আমাদের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেখানে যে মেয়েদের ছবি প্রকাশ করেছে সেটা নিয়েও শেষ পর্যন্ত সবাই অনেক কথা বলেছে, কেউ কেউ রিড করে রাজনীতিও করেছে, কিন্তু 630 জন মেয়ের ছবি করার জন্য তালিকা নিয়ে গিয়ে সেটা আমি করে দিয়ে এসেছি। আমি যে কথাটা বলবো যে এই ধরনের শিক্ষার্থী রিলেটেড, শিক্ষার্থী বান্ধব যে কাজগুলো করা দরকার সেটা আমি করেছি। ফলশ্রুতিতে আমি 2টা জায়গায় গিয়ে, একটা হচ্ছে যে আমি দল কেন্দ্রিক যে মারামারি বা হচ্ছে আধিপত্য বিস্তারের যে জায়গা সেটাও আমি নেই, এবং শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক যে কাজগুলো করার দরকার সেই জায়গাটা আমি করছি। ফলে আমি মনে করি শিক্ষার্থীরা অবশ্যই বেছে নিই। বুঝতে পেরেছি। আমরা একটু একই প্রশ্ন যদি বিনিয়ামিন মোল্লা একটু সংক্ষেপে যদি উত্তর দিতেন। ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ প্যানেল থেকে শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে স্লোগান, সেই স্লোগানটি হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আর আমাদের যে ভিশন, 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। তো ছোট্ট করে মেসেজটা আগেই দিয়ে নিচ্ছি। আর যে প্রশ্নটা করলেন যে শিক্ষার্থীরা আসলে আমাকে কেন বেছে নেবে বা ভোট দেবে, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে গাছের পাতা বা একটা ইট, সেটাও কিন্তু পলিটিক্যাল, এটা হলো মহান বাস্তবতা। তো সেই জায়গাটায় আমরা এরিস্টটলের একটা কথা মনে করতে পারি যে মানুষ মাত্রই সামাজিক এবং রাজনৈতিক জীব। কোনো একটা জায়গা কখনো আসলে রাজনীতি শূন্য বা শক্তি শূন্য হয় না। এটার ফরম্যাটটা কী হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেইটা তৈরি করতে হবে। এবং যে কারণেই মূলত আসলে এই ছাত্র সংসদ নির্বাচনের জন্য ফাইট করা। ছাত্র সংসদ নির্বাচনের জন্য কিন্তু দীর্ঘদিন থেকেই ফাইট হয়ে আসছিল। স্যাররা বলতেছিলেন যে এই যে আগামী 2 মাসের ভিতরে নির্বাচন হয়ে যাবে, দিচ্ছে না।
মে মাসের ভিতরে তফসিল হচ্ছে না। যখন দেখলাম যে না এখানে একটা প্রভাব যারা আসলে এই ডাকসু নির্বাচনকে আর হতে দেওয়া হচ্ছে না, এই যে বললাম যে গাছের পাতা একটা ইটো পলিটিক্যাল, নির্বাচন তো এখন হচ্ছে, আপনাকে এই যে কেন পলিটিক্যাল, ভোট দিবে? তখন মনে হলো যে না ডাকসু নির্বাচনটাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে এবং এই ফরম্যাটের ভিতর দিয়েই আসলে বিশ্ববিদ্যালয়ে গুণগত পরিবর্তনের ধারাটা সূচিত হতে পারে। এই কারণে আসলে আমরণ অনশন ফাইট এখানে অনেকেই সেখানে ছিলেন, সাথে ছিলেন, শিক্ষার্থীরা চেয়েছে। এখন যে জায়গাটায় আসি, যে শিক্ষার্থীরা আসলে আমাকে কেন বেছে নেবে, আমার বন্ধুরা যখন ক্লাসে আসে তখন আমি মামলার হাজিরা দিতে যাই, বন্ধুরা যখন লাইব্রেরিতে বসে গবেষণা করে রিসার্চ পেপার তৈরি করে চাকরির জন্য পড়ে, আমি তখন সলিডারি কনফাইনমেন্টে, আমার নামে 12টা মামলা দিয়েছিল এই লীগ সরকার, আমাকে 8 বার হামলা করা হয়েছে, আমি 2 বার জেলে ছিলাম, 6 মাস 7 মাস সলিডারি কনফাইনমেন্টে। কেন এগুলো করা হয়েছিল? কারণ সেই সময়গুলোতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় হলগুলোতে অত্যাচার নির্যাতন করা হতো। তো দেখা যেত কেউ অত্যাচার নির্যাতনের প্রতিবাদ না করলেও তখন এই যে ছাত্র শিবির বা ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ, অনেক সময় কেউই দাঁড়াইতো না, কিন্তু আমরা দাঁড়াইতাম। তো কাদের তখন আমাদের সাথে ছিলেন এবং কাদের আজকে যে কথাটা বললেন যে সেই সময় আমরা হাসপাতালে আহত করে পাঠালেও হাসপাতাল থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে এসে প্রতিবাদ করেছি, জেলে পাঠালে জেল থেকে এসে সরাসরি এসে বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছি। তো শিক্ষার্থীদের প্রকাণ্ড বিপদের সময়, সেই ফেসিবাদের ভয়ার্ত সময় যখন কালিমা পরে বুকে ফু দিয়ে এসে প্রতিবাদ করতাম, সেই সময়টাও শিক্ষার্থীদের পাশে ছিলাম। তো ভবিষ্যতে শিক্ষার্থীদের পাশে থাকবো, এটা শিক্ষার্থীরা আমাদেরকে এই ভরসা বিশ্বাসের জায়গাটা রাখতে পারেন। আর যেটা বলতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ে এই সময়টাতে শিক্ষার্থীদের আসলে কি দরকার, আমরা তো একটা পথ পার হয়ে এসেছি যে ছাত্রলীগ আওয়ামী লীগ নাই, এখন এই বিশ্ববিদ্যালয় একটা একাডেমিক এক্সেলেন্সির বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে নিয়ে যেতে হবে। সেজন্যই আমাদের স্লোগানটা এইটা, নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। এবং সেই জায়গাটায় নিয়ে যেতে হলে আমাদের যে মৌলিক সংকটটা আবাসন সংকট, এই সংকটটাকে কাজে লাগিয়েই কিন্তু দাসত্বের রাজনীতি এবং এই পেশি শক্তির রাজনীতি এইগুলো শুরু হয়, ভাইয়া পলিটিক্স আবু পলিটিক্স শুরু হয়। সেজন্য আমাদের ভিশন এই আবাসন সংকটটাকে সমাধান করা এবং ইমিডিয়েটলি আমরা যেটা করতে চাই, নতুন করে আবার কিন্তু ভাইয়া পলিটিক্স আবু পলিটিক্স শুরু হচ্ছে। এই জন্য আমরা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা এখন আবাসন পান নাই তাদের আবাসনের ব্যবস্থা করা, তার আগ পর্যন্ত আবাসন বৃত্তির ব্যবস্থা করা। এবং আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ভিশন আছে, সেটা হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্টের জন্য ফুল ফ্রি স্কলারশিপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেন? বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে যে বিদেশে অনেক উন্নয়ন প্রজেক্ট, উন্নয়ন কাজে বরাদ্দ করা হয় লক্ষ লক্ষ কোটি টাকা, কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা জাতি গঠনের জন্য সরকারের জায়গা থেকে কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ কোনো উদ্যোগ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ফুল ফ্রি স্কলারশিপ খুব টাকা পয়সার দরকার হবে না, তাহলে আগামী দিন সে কী খাবে, কীভাবে ভর্তি হবে, এগুলো নিয়ে কিন্তু তাকে দুশ্চিন্তা করতে হবে না। ইমিডিয়েটলি এটার জন্য যেটা করতে চাই আমরা, অন ক্যাম্পাস পার্ট টাইম জব এবং আউটসোর্সিং, এই কাজগুলো আমরা করতে চাই শিক্ষার্থীদের জন্য। আরেকটা জিনিস যেটা আমরা করতে চাই, একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 56 বছর পরেও স্বাধীনতা পরবর্তী সময় এসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে সে চাকরি পায় না, তাকে আত্মহত্যা করতে হয়, অথচ বড় বড় প্রতিষ্ঠান বলে যোগ্য লোক পায় না। সেক্ষেত্রে বিশ্ব এবং বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানের সাথে সরকারের সাথে কন্ট্যাক্ট করে আমরা যদি একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ তৈরি করতে পারি, একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্টে ভর্তি হবেন, একটা মেয়ে ভর্তি হবেন, তার ভবিষ্যৎ নিয়ে তাকে আর দুশ্চিন্তা করতে হবে না। সাদিক, একটা বিষয় হচ্ছে আমি জানতে চাচ্ছি, সব প্রার্থীদের কাছে আমি জানতে চাবো, যেটি হচ্ছে আমরা 5 আগস্টের পরে এক ধরনের রাজনীতি দেখতে চেয়েছি তরুণ সমাজ, যে সেখানে কোনো ব্যাশিং থাকবে না, কেউ কারো বিরুদ্ধে ব্যাশিং করবে না, এবং ডাকসু নির্বাচনটা কিন্তু খুব মানে বাংলাদেশের একদম সেরা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা এখানে ভোট দিবে এবং এই নির্বাচনটা একটা আইকনিক নির্বাচন হবে বলেই সবাই প্রত্যাশা করে। কিন্তু আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আর একজনকে ব্যাশিং করা হচ্ছে, সেই পুরনো রাজনীতির ধারা কিছুটা দেখা যাচ্ছে। এক্ষেত্রে দায়টা আসলে কার? দায়টা হলো এখানে ওই যে দায় দিয়ে দেওয়ার রাজনীতি যারা করছে তাদেরই। আমি মনে করি দায় দিয়ে দেওয়ার রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার। 5 আগস্টের পরে সবার প্রত্যাশা আমরা বাংলাদেশে নতুন ছাত্র রাজনীতি বিনির্মাণ করব, এবং সেই জায়গা থেকে আমাদের জায়গা থেকে যদি বলে আমরা দায়িত্বশীল আচরণ করেছি। এবং ডাকসু নির্বাচন যখন শুরু হয়েছে, আমরা যখন ক্যাম্পেইন শুরু করেছি, আমরা যখন জোট করেছি, সিন্ডিকেটের প্রপাগান্ডা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের যারা নারী প্রার্থী আছে, নারী প্রার্থীদের প্রথম দিনে আমাদের ছবি, একজন প্রার্থী সাবিকুন নাহার তামান্না, তার ছবিকে বিকৃত করা হয়। যে হিজাব ফোবিয়া আমরা গত 16 বছর দেখেছিলাম, সেই হিজাব ফোবিয়ার এখন পর্যন্ত সেই আগের ধারায় যে হচ্ছে একজন হিজাব পড়লো তাকে ক্রিমিনালাইজ করা, তাকে প্রবলেমাটাইজ করা, সেই আগের পারসেপশনটা আমরা আবার দেখতে পেয়েছি। তো পরবর্তীতে আমরা এটার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। আজকে 1 সপ্তাহ হয়ে গেলে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই। এবং এর পরিপ্রেক্ষিতে পরবর্তী দেখতে পেয়েছি আমাদের অন্যান্য যে প্রার্থী আছে, ফাতিমা তাসলিম জুমা, উম্মে সালমা, আফসানা, ক্রমাগত তাদের বিরুদ্ধে স্লাট শেমিং হচ্ছে, সাইবার বুলিং হচ্ছে। এবং আমরা অন্যান্য যে প্রার্থী আছি, আমাদের যদি কমেন্ট সেকশনে যান, আমাদের আইডিগুলোর অশ্লীল ভাষায় বিভিন্ন বট আইডি থেকে ক্রমাগত প্রপাগান্ডা করা হচ্ছে।
তো এই জায়গা থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় আমি প্রশাসন একটু যদি থামাই সাদিক, সেটি হচ্ছে আপনাদের বিরুদ্ধেও তো অভিযোগ আছে, এবং অভিযোগ মানে যারা আপনাদের বিপরীত দলের প্রার্থী রয়েছে সেখানেও তো নারীদেরকে নানাভাবে ব্যাশিং করা হচ্ছে, সেই প্রার্থীদেরকেও তো বিভিন্ন বট আইডি থেকে ব্যাশিং করা হচ্ছে, অভিযোগ তো আপনাদের দিকেও আছে। আচ্ছা দেখেন, এখানে আমাদের কথাটা পরিষ্কার, যারা এই কাজের সাথে জড়িত আছে আপনারা তাদেরকে আইডেন্টিফাই করেন, আইডিগুলো যদি একটু খুঁজেন তাহলে আদর্শটা খুঁজে পাবেন কারা এই কাজটা করতেছে। এদেরকে আইডেন্টিফাই করে ওদেরকে বিচার আওতায় নিয়ে আসেন। আমরা যখন রিসেন্টলি আপনি দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জহলের শিক্ষার্থী, সে একজন নারীকে অশ্লীল ভাষায় সে কমেন্ট করেছে। তো এরপর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, আমরা লিখিত অভিযোগ দিয়েছি। লিখিত অভিযোগ দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে সেটা এটার পক্ষে কথা না বলে আমরা দেখতেছি তাকে কীভাবে হচ্ছে ফ্রেমিং করা যায়, তাকে কীভাবে শিবির নেতা হিসেবে ফ্রেমিং করা যায়, এই ধরনের অপচেষ্টা কীভাবে তাকে দায় মুক্তি দেওয়া যায়। তো আমাদের অবস্থান পরিষ্কার, যারা নারীর বিরুদ্ধে এই ধরনের সাইবার বুলিং করছে, যারা স্লাট শেমিং করছে, এরা হচ্ছেন এক একজন কালপ্রিট। এবং আমাদের ইস্তেহার যদি দেখেন, সেই ইস্তেহারে আমরা বলেছি এই সমস্ত যারা নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং করে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের একটা কনসেনসাস আসতে হবে। এরা কালপিট, এদের বিরুদ্ধে আমাদের দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে। আমাদের সকল অন্যায়, যে নারী সে হিজাব পরক, নেকাব পরক, অথবা সে হচ্ছে তার যে ড্রেস যে পছন্দ সেটা পরক, যার উপরে এই ধরনের সাইবার বুলিং হবে, হ্যারাসমেন্ট হবে, তার প্রত্যেকের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করতে হবে এবং তাকে কালপিট হিসাবে তাকে আইনের কাছে নিয়ে যেতে হবে, তাকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে। এবং আজকে যদি 26শে অগাস্ট সাবিকুন নাহার তামান্নার উপর যে ঘটনাটা হয়েছে, ওই সময় যদি প্রশাসন ব্যবস্থা নিত তাহলে পরবর্তীতে এই ঘটনাগুলো ঘটতো না। তো সেই জায়গা থেকে আমাদের ছাত্র সংগঠন যেগুলো আছে সবার এই জায়গায় দায়িত্বশীল আচরণ করা দরকার। আমার জায়গা থেকে আমি ক্রমাগত আমার জায়গা থেকে বলছি, এবং আমাদের প্রতিজ্ঞা হচ্ছে নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না। সেটা আমাদের প্রতিজ্ঞা, সেটা আমাদের কমিটমেন্ট। তো সে জায়গায় আমাদের সবাই দায়িত্বশীল আচরণ করা দরকার। এইভাবে দায় দিয়ে দেওয়া রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা দরকার। আবিদ, আপনার কাছেও একই প্রশ্ন আমার, দায়টা আসলে কার? সাদিক একটু আগে যে বলল যে দায় দেওয়ার রাজনীতি এবং দায় কার আপনি জিজ্ঞেস করছেন, গতকালকে সাদিক কায়েম আলী হোসেনের ম্যাটারটাতে দায় দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে, অথচ এই আলী হোসেন যে একজন শিবির কর্মী এবং জামাতের সমাবেশে আলী হোসেন ক্যাপ পরিহিত জামাতের বিভিন্ন সমাবেশে গিয়েছে। আপনি এখানে উপস্থাপক ভাই আছেন, আপনিও দেখেছেন, বিনিয়ামিন মোল্লা ভাইও দেখেছে, সবাই আমরা দেখেছি যে সে একজন চিহ্নিত শিবির করেছেন এবং জামাতের সকল রাজনৈতিক সংশ্লিষ্টতার সাথে সে জড়িত আছে। সে সরাসরি আমাদের একজন বোনকে, নারী প্রার্থীকে সে গণধর্ষণের হুমকি দিয়েছে। শুধু তাই নয়, এর কয়েকদিন আগেও কিন্তু টিএসসিতে আমরা দেখেছি যে যে শিবিরের যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে একটা মেয়ের ছবি জুম করে যে তোলা হচ্ছিল, তখন তাকে যখন ধাওয়া করা হলো, সে টিএসসিতে যে প্রোগ্রাম হচ্ছিল শিবিরের ওইখানে গেল, পরবর্তীতে তার ওইখান থেকে অনেক ফেক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। তারপর যে এই আলী হোসেনরা কিন্তু শুধুমাত্র গতকালকের আগের দিন মন্তব্য করেছে ব্যাপারটা তা না, এর আগেও গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে রাজনীতিকরণের যে একটা অপচেষ্টা চালানো হয়েছে, এখানে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মেয়েদেরকে যেভাবে ছাত্রলীগের আতিকা থেকে শুরু করে যেভাবে একদম অথেন্টিক যে আইডি দিয়ে যেভাবে নোংরা অপপ্রচার চালানো হয়েছে এবং সাইবার বুলিং করা হয়েছে, আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, একজন পুরুষ যেভাবে ক্যাম্পাসটাকে, একজন পুরুষ শিক্ষার্থী অর্থাৎ ছেলে শিক্ষার্থী ক্যাম্পাসটাকে যেভাবে এনজয় করতে পারছে, নারীর জন্য ততটাই ক্যাম্পাসটা যেন সংকুচিত হয়ে যাচ্ছে। এই যে দেখেন লাস্ট যে কয়েকটা ঘটনা ঘটেছে, এবং বিশ্ববিদ্যালয়ের কিছু আইন আছে, ডাইনোসর যুগের আইন, সেগুলো এখনও পর্যন্ত বহাল আছে। এই যে নারীদের নিয়ে যে ঘটনা 2 দিন আগে ঘটেছে, তারপর এর আগেও ঘটেছে, নারীদেরকে নিয়ে যে ওপেনলি যে ধরনের অশ্রাব্য গালিগালাজ করা হয় অনলাইনে, আপনার যে বিশ্ববিদ্যালয়ে যে মেয়ে শিক্ষার্থীদের যে ব্যান্ডেজগুলো তৈরি হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়, মনে হচ্ছে যে কোনো নারী শিক্ষার্থীর জন্যই ক্যাম্পাস সেফ না। তো এখন আপনি মুখে যদি বলেন, আমি জাস্ট আমাকে কথাটা বলতে দেন, আপনি যদি মুখে বলেন যে আমি নারীদের জন্য সেফ ক্যাম্পাস ক্রিয়েট করব, আবার একইভাবে আপনি কি নারীর দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে ভালো না বললে কিংবা আপনার মতাদর্শকে ওন না করলে, আপনি তাকে কোনোভাবেই আপনার বাইন্ডিংসে গিয়ে আপনার যে
সীমানা, আপনার যে মতাদর্শ, সেই মতাদর্শের বাইরে গিয়ে যদি সে রাজনীতি করতে যায়, তখন আপনি তাকে ফ্রেমিং করতেছেন, তখন আপনি তাকে হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে ট্যাগ দিচ্ছেন, সে ছাত্রলীগের আতিকা, সেটা ওইটা, এই ধরনের অনেক চর্চা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি। আমরা দেখেছি চট্টগ্রামে কিভাবে একটা মেয়েকে লাথি দেওয়া হয়েছে, তারপর পরবর্তীতে তাকে যখন ছাড়িয়ে আনা হয়েছে, শিবির কীভাবে সেটাকে সেলিব্রেশন করেছে। আমরা দেখেছি ক্যাম্পাসে মোরাল পুলিশিংয়ের যে একজন মেয়ে, একজন বোনকে ওড়না নিয়ে মন্তব্য করা হলো, তাকে হচ্ছে যে থানায় নিয়ে যাওয়া হলো, ছাড়ানো হলো, ওইটাকেও আবার সেলিব্রেশন করা হলো। একটা সমাজে অন্যায় হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু এই অন্যায়, এই যে অপরাধীর অন্যায়কে যে আপনি পরবর্তীতে সেলিব্রেশন করতেছেন, এটা নিঃসন্দেহে এটা ভয়াবহ রকমের অস্বাভাবিক কাজ। এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনেক আইন আছে, যে আইনগুলো দেখেন, একজন মেয়ে ইচ্ছা করলে বৈধ আইডি কার্ড দিয়ে, আমি যেমন একজন বন্ধুর হলে যেতে পারি, একজন মেয়ে তার বান্ধবীর হলে যেতে পারে না। তারপর অনাবাসিক মেয়েরা হলে কোনোভাবেই অবস্থান করতে পারে না। আমি অনাবাসিক ছেলে, ইচ্ছা করলেই কিন্তু আমার ছেলে বন্ধুর এখানে আমরা বসবাস করতে পারছি। আরও কিছু সান্ধ্যকালীন যে আইনগুলো আছে, যেমন যত ইমার্জেন্সি থাকুক, মেয়েটা টাইমলি হচ্ছে আপনার কোনো প্রয়োজন পড়লে, চিকিৎসার প্রয়োজন পড়লে, একটা মেয়ে লোকাল গার্ডিয়ানের যে একটা আইনি ঝামেলা, এটাকে কাটিয়ে সে রাতে হল থেকে বেরোতে পারে না। তারপর হচ্ছে যে পোশাকের যে স্বাধীনতা, এই যে পোশাকের স্বাধীনতা, আজকে হিজাব ফোবিয়া নিয়ে কথা বলা হয়, ওয়েস্টার্ন কালচার নিয়ে কথা বলা হয়, এটা দুই দিক থেকেই আক্রমণটা হচ্ছে, দুই পাশ থেকেই আক্রমণটা হচ্ছে, যেটা কোনোভাবেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মত প্রকাশের যে সর্বোচ্চ স্বাধীনতার যে জায়গা, এই জায়গাতে কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য নয়। এই যে আপনার মতানৈক্যের যে কথাটা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওই মতানৈক্য কিন্তু ওই জায়গাটা থেকেই ক্রিয়েট হয়েছে, যখন বিরাজনীতিকরণ করতে গিয়ে প্রতিপক্ষকে রাজনীতি নিষিদ্ধের ট্রায়ালে ফেলা হলো, অপচেষ্টা করা হলো, এবং যখন নারীরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনে ইনক্লুড হওয়া শুরু করলো, আরে ভাই ছাত্রলীগের আতিকারা ভুল করছে, এই জন্য যে কেউ আমার প্রগতিশীল সংগঠন করবে, এই জন্য সে ছাত্রলীগের আতিকা হয়ে যাবে। এই জন্য আমি সব পক্ষকে আহ্বান জানাতে চাই, দেখেন এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসেন, নারীকে নারী হিসেবে জাস্টিফিকেশন করতে শেখেন। একটা নারী যদি হিজাব পড়তে চায়, তাকে হেজাবের আপনার অধিকার রাইটসটা আপনি দেন। একটা নারী যদি ওয়েস্টার্ন কালচারকে ফলো করতে চায়, আপনি তাকে সেই অধিকার দেবেন। সেই জায়গা থেকে সকল রাজনৈতিক যে কালচারগুলো আমাদের আছে, আমাদের মনুষ্যত্বের ভিতরে যে এই জায়গা, মানে অনেকেই এটাকে ধারণ করে রেখেছে, নারী মানেই হচ্ছে যে এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, সে রাজনীতি করতে পারবে না, এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জন্য আমাদের সুস্থ রাজনৈতিক চর্চা প্রয়োজন। এই জন্য দায় নিতে শিখতে হবে, ভুল করলে আমরা শুধরাবো, এই ধরনের মানসিকতা রাখতে হবে। আমরা কেউই ফেরেশতা না। আমরা দেখেছি যে ছাত্র শিবিরের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে, তাদের নারীদেরকে কিভাবে ভিক্টিমাইজ করা হচ্ছে সেই বিষয়টিও তারা সংবাদ সম্মেলনে তুলে ধরেছে, এবং অভিযোগের তীর তারা আপনাদের দিকে দিচ্ছে। এটি নিয়ে কি বলবেন একদম সংক্ষেপে? দেখেন, একদম সংক্ষেপে যদি আমি বলি, আমি এখানে দায়িত্বশীল জায়গা থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাথে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মী, আমরা যারা আছি, এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রদলের নেতাকর্মী কোনো নারীকে নিয়ে প্রকাশ্যে কোনো ধরনের বাজে মন্তব্য করার হিস্ট্রি এখনও পর্যন্ত নাই। যেটা 2 দিন আগেও আপনার হচ্ছে যে জামাত শিবিরের যে আলী হোসেন যেটা করেছে, স্পর্ধা জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই করে নাই। আমরা অলওয়েজ নারীদেরকে স্বাধীনতা দেওয়ার পক্ষে। আরে ভাই, একটা সমাজে যদি আমি নারী, আমার অর্ধেক জনগোষ্ঠী নারী, অর্ধেক জনগোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী, আমি এই নারীকে যদি বাংলাদেশের জনসম্পদে রূপান্তর করতে না পারি, তাহলে এই মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি আবার ওই সাংসারিক যে গণ্ডির মধ্যেই যদি চলে যায়, তাহলে এই জনশক্তিটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ব্যয়টা আমি কোথায় দিলাম, যদি তাদেরকে আমি রাষ্ট্রের কাজে লাগাতে না পারি। সুতরাং নারীদের সম্পর্কে আমাদের যে জায়গাটা, সেই জায়গাটা নারীদেরকে আমরা মানুষ হিসেবে চিন্তা করতে শিখতে চাই। আর যে অভিযোগটা দিচ্ছে, এটার তো কোনো ভিত্তি নেই। আমি তো এখানে দাঁড়িয়েই বলছি, আগের দিন যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা সরাসরি সাদিককে ফরহাদের পক্ষে নিয়েই তো এই কাজটা করেছে, এবং সেটার প্রমাণ অলরেডি আছে। এটা নিয়ে তো মিথ্যাচার করে লাভ নাই। ভুল হয়েছে, তাকে প্রপারলি শাস্তির আওতায় তুলে দেন। একাডেমিক শাস্তি হয়েছে, এবার প্রশাসনিক শাস্তির আওতায় আপনারা তুলে দেন। তাহলে পরবর্তীতে কেউ ভুল করতে চিন্তা করবে। আমাদের ওই পজিটিভ রাজনীতির দিকে এগোতে হবে, নট কাদা ছোড়াছড়ি। আমরা কাদেরের কাছে চলে যাচ্ছি। কাদের, যে প্রশ্নটি করেছি সেই দায় কার? দেখেন, আমি একদম টু দ্য পয়েন্ট বলি। প্রথম কথা হচ্ছে, অনেকে বলা করতেছেন যে পূর্বের ইতিহাস ভুলে যান। পূর্বের ইতিহাস বলে গিয়ে নতুন করে হচ্ছে গিয়ে নতুন ব্যবস্থা হাজির করেন, বিচার করেন, এই করেন, সেই করেন, অনেক কথাবার্তা বলতেছে। কিন্তু কি জানেন ভাই, আপনাকে অবশ্যই অতীত ইতিহাসকে পর্যালোচনা করতে হবে। অতীত যে কৃতকর্ম আপনার আছে, সেগুলো পর্যালোচনা করে নতুন করে আগাইতে হবে। সেগুলো পর্যালোচনা করা ছাড়া কিন্তু আপনি আগাতে পারবেন না। কিন্তু কারণ আপনি যে নতুন করে পথ চলার কথা বলতেছেন, আপনি ওই যে অতীতকে টেনেই কিন্তু অতীত লিগেসি নিয়েই কিন্তু আপনি নতুন করে পথ চলা শুরু করছেন। দেখেন, আমি এক্ষেত্রে যেটা বলছেন, দায়টা আসলে দায়টা আসলে আমাদের বলতে কথা জানেন, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের দায়টা আসলে প্রশাসনের। দুই জায়গা থেকে আমাদের কীভাবে জানেন,
এই যে আমরা যারা বলতেছি যে অতীতকে বাদ দিয়ে রেখে নতুন করে আগান, কিন্তু আমরা এখন অতীতকে এখন ছেড়ে আসতে পারি নাই। কিন্তু ভাই 5 আগস্ট পর কি কথা ছিল? 5 আগস্ট পর কথা ছিল কি এক্ষেত্রে যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখান থেকে একটা বিশ্ববিদ্যালয় গঠন করব, এখানকার ছাত্র যে ধরনটা কেমন হবে সেটা আমরা একটা সেটেলমেন্টে আসবো, কথা ছিল এমনটা। কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পরে একটা ছাত্র সংগঠন নিজেরা হলে উঠে গিয়েছে। হলে উঠে গিয়ে তারা বলেছে ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি চাই না, ছাত্র রাজনীতি চাই না, তারা মব ক্রিয়েট করেছিল। কিন্তু তারা হলগুলো তারা নিজেরা দখল করে নিয়েছে। অন্য যারা প্রকাশ্যে রাজনীতি করেন যখন তারা উঠতে গেছে, ওই যে গোষ্ঠী যারা দখল করে রেখেছেন তারা সাধারণ শিক্ষার্থী সেজে মব ক্রিয়েট করে যারা প্রকাশ্য রাজনীতিবিদকে তারা বের করে দিয়েছেন, তারা একাই হল দখল করে রেখেছেন। এই যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা আপনি দেখেন, তারা বলেছেন যে হলে হলে রাজনীতি চাই না, কিন্তু তারা হল রাজনীতি তারা রেখেছেন। এই যে কমিটমেন্টের যে জায়গাটা, এই কমিটমেন্টের জায়গাটা ব্রেক হয়েছে, শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা হয়েছে। এক্ষেত্রে জানেন তাহলে আমাদের মনোভাবটা পরিবর্তন করতে হবে। আমাদের যে ব্যক্তিকেন্দ্রিক যে মনোভাব, শুধুমাত্র নিজের সংগঠনের স্বার্থকেন্দ্রিক যে মনোভাব, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে আমরা নতুন করে পথ চলা শুরু করতে পারবো। আপনি অপ্রাসঙ্গিক স্লোগান দিয়ে, খুবই নোংরা স্লোগান দিয়ে নিজেদের মতো সহাবস্থা নষ্ট করে দিচ্ছেন। আপনি নিজে হলে থাকতেছেন, অন্য যখন হলে উঠতে যাচ্ছে তখন আপনি দাবরান দিয়ে বের করে দিচ্ছেন। এরই মধ্যে দিয়ে আপনি মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব তৈরি করে রাখতেছেন, এটা সহাবস্থান রাজনীতিকে আপনাকে বিলুপ্ত ঘোষণা করতেছেন। একই সাথে সাধারণ শিক্ষার্থী এজেন্সি আপনি নষ্ট করে দিচ্ছেন। যারা এখন স্লোগান দিচ্ছে 1 2 3 4, তাদেরকে পরবর্তীতে মুখোমুখি দাঁড় করে দিচ্ছেন সেই ছাত্রদলের বিরুদ্ধে। সাধারণ শিক্ষার্থীকে সংকটের জায়গায় ফেলে দিচ্ছেন। আপনি নিজে কিন্তু স্লোগান দিচ্ছেন অপ্রকাশ্য থেকে, কিন্তু সাধারণ শিক্ষার্থী নামে দিচ্ছেন। সাধারণ শিক্ষার্থীর যে এজেন্সিটা আছে 5 আগস্টের পর থেকে আপনি যেভাবে বুলুণ্ঠিত করছেন, শুধুমাত্র আপনার ব্যক্তি স্বার্থ, সংগঠন স্বার্থের জায়গা থেকে, এটা আপনি ঠিক কাজ করেন না। আপনাকে এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। নতুন পথ চলায় নতুন আঙ্গিকে চলতে হবে, নতুন কালচারকে ধারণ করে চলতে হবে। আগের যে পিছু টান সেটাকে ধরে রেখে নতুন করে আপনি পথ চলতে পারবেন না। বিনি আমিন, আপনার কাছে কি মনে হয়? দেখেন, আসলে আমার এখনো মনে পড়ে যে সেই ছাত্রলীগের দুঃশাসনের সময় ফুলপুরি নামক একটা মেয়েকে কুষ্টিয়াতে লাঞ্ছিত করা হয়েছিল। আমরা সেরকম বিশ্ববিদ্যালয় আর চাই না, সেরকম বাংলাদেশও আর আমরা চাই না। কোনো একটা নারী, তার যদি কোনো একটা ব্যাকআপ থাকে তাহলে দেখা যায় যে তার প্রতিবাদ হয়, কিন্তু প্রতিনিয়ত অসংখ্য নারী শিক্ষার্থীরা তারা কিন্তু নিগৃহীত হচ্ছেন, তারা কিন্তু ব্যাশিংয়ের শিকার হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, এবং তাদের বিচারটা কিন্তু অধরা বা অদেখাই থেকে যাচ্ছে। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কালচার, ভবিষ্যতের যে কালচার হবে ডাকসুর ভিতর দিয়ে, সেখানে কাউকে রাজনৈতিক বিবেচনায় না, একজন শিক্ষার্থী হিসেবে তাকে ট্রিট করতে হবে। আমি আমার জায়গা থেকে আমি সেই কমিটমেন্টটা করতে চাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে। যেরকম বিগত সময়েও কারো উপর অত্যাচার হলে সে ছাত্র শিবির ট্যাগ দিল না, দল ট্যাগ দিল, পরিষদ দিল না, বাম দিল, আমরা দেখি নাই। আগামী দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারো উপরে যদি অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, যেমন আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল, প্রতিবাদ হয়েছিল, সেক্ষেত্রে আমরা যেন শিক্ষার্থী হিসেবে তার পাশে দাঁড়াতে পারি। আর একটা কথা, আসলে এটা অনেকেই এই প্রশ্নটা করছেন এখন, আসলে যে আমরা তো অনেক কিছু করতে চাই, বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাস করতে চাই, নারীদের নিরাপত্তা আমরা বজায় রাখতে চাই, কিন্তু বিগত সময়ে আমরা আমাদের যে ইতিহাস, সেই ইতিহাস আমরা কি স্মরণ করব না, মনে রাখবো না? ভাই, আমার অতীত যদি না থাকে তাহলে আমি দাঁড়ায় আছি কোথায়? আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটাই তো আমার অতীত। আমি বারবার বলবো যে ইয়েস ইয়েস ইয়েস, আমাকে আমার অতীতই আমার ভবিষ্যতের জায়গায় নিয়ে যাবে, অতীতকে মুছে ফেলা যাবে না। আমি এটা কখনোই বলবো না যে আসেন অতীতকে ভুলে যাই। অতীতকে কেন ভুলে যাব? আমার অতীত গৌরবান্বিত অতীত, আমি এটা নিয়ে গর্ব করি, এটাই আমার ইতিহাস। আজকের বিনিয়ামিন মোল্লা, এটা অতীত আমাকে তৈরি করেছে, আমি কেন অতীতকে ভুলে যাব? এবং আমি মনে করি যে আমার অতীতই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমার উপরে আস্থা রাখতে, ভরসা রাখতে শেখাবে। আমি যে ইশতেহারগুলো দিচ্ছি যে আমি যদি ডাকসুর ভিপি হই তাহলে আমি বাম ডান মধ্যমপন্থী, আমি সকল আদর্শের মানুষকে সবাইকে সাথে নিয়ে চলবো। আমি যদি বিশ্ববিদ্যালয়ের ভিপি হই তবে আমি এখানে নারী পুরুষ সকল শিক্ষার্থীদের অধিকারকে আমি সমানভাবে নিশ্চিত করব। নারী বলে কারোর উপরে বৈষম্য করা হবে না। এটা তারা আমার উপর কনফিডেন্সটা কোথায় রাখবে? অতীতে আমি কি করেছি দেখেন, 19 সালের ডাকসুর সময় তখন কিন্তু ছাত্রলীগ সাইন করে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার জন্য একটা প্রস্তাব নিয়ে আসছিল। তখন আমাদের প্যানেল থেকে ভিপি ছিলেন নুরুল হক নূর, আমি বাম পাশে বসেছিলাম। তিনি আমাকে বললেন যে মোল্লা এখন কি করব? আমি বললাম যে ভাই আপনি এখানে সাইন করবেন না। বলছিল তাহলে তো আমার শিবির বানাই দেবে এখন তো তাহলে তারা এখানে বিশাল গ্যাঞ্জাম গন্ডগোল করবেন, ডাকসুতে আমি থাকতে পারবো কিনা বা কি পরিস্থিতি আমি তো বুঝতেছি না, আর একটু পরামর্শ দাও, আলোচনা করো। আমি তখন বললাম যে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কমিউনিজমের চর্চা হতে পারে, বিভিন্ন মতাদর্শের অ্যাডভোকেসি হতে পারে, তা ধর্মভিত্তিক রাজনীতির চর্চা কেন হতে পারবে না? তো এখন আমি কমিটমেন্ট দিচ্ছি যে আমাকে যদি শিক্ষার্থীরা ম্যান্ডেট দেয়
ভবিষ্যতে যদি এরকম কোনো সম্ভাবনা তৈরি হয়, আমি অন্য কোনো দলকেও নিষিদ্ধ করতে দেবো না। নিষিদ্ধ তো দূরে থাক, কারোর সাথে বায়াসনেস হবে না। এবং আমি যে জিনিসটা শিক্ষার্থীদের উপরে আশ্বস্ত করতে চাই, দেখেন আমাদের এই জনগোষ্ঠীর অর্ধেকই নারী শক্তি, আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্ধেকই নারী শক্তি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে দেখেন ভবঘুরে ঘুরে বেড়াচ্ছে, মাদকাসক্তরা ঘুরে বেড়াচ্ছে, উন্মুক্ত অবস্থা। এটা বিশ্ববিদ্যালয়ের 56 বছরের ঘটনা, কিন্তু আজ পর্যন্ত এটা সমাধান হয়নি। 3টা হল, বঙ্গমাতা শেখ মুজিবুর মুজিব হল, কুয়েট মেট্রো হল, সুফিয়া কামাল হল, ক্যাম্পাস প্রিমিজের বাইরে অবস্থিত। সেখান থেকে নারীদের যে যাতায়াত, তাদের যে নিরাপত্তা, এই বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো ভাবনা নাই। সেই জায়গাটা আমি বলতে চাই যে এইখানে বিশেষ করে নারী শিক্ষার্থীদের যে আবাসন সংকট, পুরুষদের সংকট সমাধান করতে হবে, নারীদেরও সমাধান করতে হবে। কিন্তু বিশেষ করে দেখেন যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীরা গ্রাম থেকে এসেছে, জীবনে কখনো ঢাকা আসে নাই, ঢাকা শহর তারা ভালোভাবে চেনেও নাই, এই নারী শিক্ষার্থীদের কিন্তু বিশাল একটা নিরাপত্তা সংকটে তারা আছে। আমি মনে করি যে এই সমস্যাগুলো সমাধান করা দরকার। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রিমিস এবং হল প্রিমিস, প্রশাসনিক প্রিমিস, এগুলোকে লিমিটেড করা দরকার। এবং পাশাপাশি আমি যে জিনিসগুলো মনে করি যে নারীরা মানে বিশ্ববিদ্যালয়ের দেখেন অজুহাতটা কি বলতেছে যে এক হলের মেয়েরা অন্য হলে যেতে পারবে না। কেন পারবে না? কারণ নিরাপত্তার সমস্যা হবে। আরে ভাই, এটা তো বিশ্ববিদ্যালয়ের দুর্বলতা। আপনারা এমন একটা মেকানিজম তৈরি করতে পারেন নাই, নিরাপত্তা মেকানিজম, যে এক হলের মেয়েরা অন্য হলে সহজে যেতে পারে। আর এক হলের মেয়েরা অন্য হলে গেলে বলে নিরাপত্তা মানে ভঙ্গ হবে, আপনারা মেনটেন করতে পারবেন না। এরকম মেকানিজম দরকার না। আমরা এমন মেকানিজম ডেভেলপ করতে চাই যে নিরাপত্তাও থাকবে, এক হলের মেয়েরা অন্য হলেও যেতে পারবে। জামাল, আপনি যদি একটু বলতেন। তো আমি যে কথাটা বলতে চাই, এই যে দায় দিয়ে দেওয়ার আলাপ শুরু হয়েও কিন্তু এক অপরকে দায় দিছে এখানে, না? বিষয়টা এমনই হয়েছে, কারণ বিষয়টা এমন হবে স্বাভাবিক। কারণ এখানে এই যে বুলিংগুলো হচ্ছে, স্লটশমিংগুলো হচ্ছে, এগুলো কিন্তু রাজনৈতিক কারণে হচ্ছে। এক দল আরেক দলকে দেখতে পারে না, এক দল আরেক দলকে হচ্ছে নাই করে দিতে চায়, অস্তিত্ব নাই করে দিতে চায়, বা আরেকজনকে স্বীকার করে নিতে পারছে না। এই জায়গাটা থেকেই কিন্তু ঘটনাগুলো ঘটছে। এখন ব্যাপার যেটা হচ্ছে, আপনার এই জায়গায় শুধু রাজনৈতিক সংগঠনগুলোকে আমরা যদি আবার দায় দিয়ে দিই, তাহলে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। ধরুন আলী হোসেনের ব্যাপারে যেভাবে সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি প্রত্যেকটা ঘটনায় আগে থেকে এভাবে সিদ্ধান্ত নেওয়া শুরু করতো, তাহলে আসলে পরবর্তীতে অনেকে সতর্ক হয়ে যেত। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা শিবিরের ক্ষেত্রে সবাই বলে, আমি নিজেও বলবো, যে তাদের কর্মীরা যেহেতু পরিচয় সবাই, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির যদি বলে যে তাদের মানে নেতা বা তাদের কর্মীর সংখ্যা মাত্র 50 জন বা 60 জন, তাহলে আমি মেনে নেব। কিন্তু তারা বলা হয় তাদের ভোট নাকি 3000 প্লাস, তার মানে তাদের তো অনেক নেতাকর্মী এখানে আছে। এখন যখন পরিচয়টা সুপ্ত থাকে, পরিচয় সে কিন্তু অপরাধ করতে কি পায়, একটা উৎসাহ পায়, বা তার অপরাধের ক্ষেত্রে তাকে হচ্ছে জবাবদিহিতা করা যায় না। এই জায়গাটা অবশ্যই আছে। এটা আমি শুধু কেবল শিবিরের উপরও দায় দেবো না, আমি দুইটা বলছি, একটু সময় দিলে বলবো। তো যেটা হয়, আমি নিজে দেখেছি যে ছাত্র শিবির বা আমাদের ইসলামিক মাইন্ডের যারা আছে, তারা তাদের মতের যে মেয়েরা আসে, বা ছেলেদেরকে বললে তো আর হয় না, মেয়েদেরকে সবাই করতে একটু মজা পায়, মেয়েদের ক্ষেত্রে আসলে বিষয়গুলো করে। আবার এদিক থেকে দেখি যে ছাত্র শিবিরের সাথে যেসব মেয়েরা আসে, তাদেরকেও কিন্তু স্লটশমিং করা হয়, বুলিং করা হয় ছাত্রদলের পক্ষ থেকে। হয়তো ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা করে না, কিন্তু ভুরুঙ্গামারি কলেজের অনেকজন করে, বাইরে থেকে করে, যেটা আমরা দেখতে পারি, আমরা অলরেডি দেখছি। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলোতে সাংগঠনিকভাবে যেমন ব্যবস্থা নেওয়া দরকার ছিল, অনুরূপভাবে প্রশাসনিকভাবে আরও শক্তভাবে ব্যবস্থা নেওয়া দরকার ছিল, সেটা কিন্তু প্রশাসন নিচ্ছে না, যার কারণে ঘটনাগুলো ঘটে। এখন আসেন, এগুলো হচ্ছে একটা রাজনৈতিক এরিয়ায় ঘটা, যেগুলো নিয়ে আপনি আলোচনা করছেন, আমরা সব আলোচনা করছি, মিডিয়ায় আসছে। এর বাইরেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা একদম তাদের হল থেকে, তাদের একদম ডিপার্টমেন্ট থেকে, নানান জায়গা তারা কিন্তু বুলিংয়ের শিকার হয় এবং নানান কারণে তারা হ্যারাসমেন্টের শিকার হয়। এর পাশাপাশি আমাদের ভাই যে কথাটা বলে নিরাপত্তাহীনতা, আমার এরিয়াটা নির্দিষ্ট না থাকার কারণে, এখানে ভব গড়ে, এখানে হচ্ছে বাইরের লোকজন থাকার কারণে, উদ্বাস্তুরা থাকার কারণে, কারো পরিচয় কেউ জানি না কে এখানে ঢুকেছে, নানানভাবে এই যে নারীরা যে হেনস্থার শিকার হচ্ছে, তার বিরুদ্ধেও কিন্তু বা তাকে প্রতিহত করার জন্য ব্যবস্থা কিন্তু ইউনিভার্সিটি থেকে নেওয়া হচ্ছে না। ফলশ্রুতিতে আমরা যদি এই সমস্যাটাকে রাজনৈতিক একটা প্রশ্ন মনে করি, রাজনৈতিক প্রশ্ন আকারেই কিন্তু আপনি প্রশ্নটা করেছেন, এবং এটা সমাধান আমরা সবাই রাজনৈতিকভাবে দিতে চাই। আসলে এটা সমাধান রাজনৈতিকভাবে আসবে না, এটা সমাধান আসা দরকার প্রশাসনিকভাবে। সেই ব্যাপারে আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর একটা ঐক্যবদ্ধ মতামত থাকা দরকার, কিন্তু আমাদের রাজনৈতিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হতে পারছে না। কারণ হচ্ছে প্রত্যেকের তো একটা রাজনৈতিক করে স্বার্থ আছে। রাজনৈতিক সংগঠনগুলোকে আমরা দায় দেবো, অবশ্যই দায় দেবো, তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সমস্যাগুলো হচ্ছে, তার চেয়ে বড় দায় দেওয়া দরকার আমাদের প্রশাসনকে। এই প্রশাসনের একটা কোনো ব্যাপারে প্রশাসনটা ভালোভাবে, তাদের মেরুদণ্ডটাও শক্ত না, তারা কোনো জায়গায় কোনো পদক্ষেপ নিতে হলো আরেকজন থেকে অনুমতি নিতে হয়, উপর দিকে থেকে নাজিল হতে হয়। এই যে নানান জায়গায়, প্রত্যেকটা জায়গায় আপনার অনাচার, অবিচার, বিচারহীনতা, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি যতদিন থাকবে, আপনি আচরণবিধির ব্যাপারে কাউকে সতর্ক করছেন না, কোনো ব্যাপারে সতর্ক করছেন না। আজকে এই যে স্লটশমিংগুলো হচ্ছে, বুলিংগুলো হচ্ছে, আজকে যদি প্রশাসন থেকে ছাত্র শিবির এবং ছাত্র দলের উভয় পক্ষকে দায় দিচ্ছে, তাদের পক্ষ থেকে একটা শোকজ করা হতো, সংগঠন কি করছে? আমাদের ইউনিভার্সিটির প্রশাসন কিন্তু করে নাই, নির্বাচন কমিশন করে নাই। এই যে জায়গাগুলো, নির্বাচন কমিশন থেকে ধরে আমাদের প্রত্যেকটা প্রশাসনিক জায়গায় আইনহীনতা, বিচারহীনতা, ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটছে। আমি মনে করি রাজনৈতিক সংগঠনগুলোর যেমন দায় আছে, এর চেয়ে বড় দায় আমাদের প্রশাসনের। আমি একটু সাদিক কায়েমের কাছে জানতে চাবো, অনেকগুলো অভিযোগ আপনাদের বিরুদ্ধে এসেছে। প্রথম যে অভিযোগটি, সেটি হচ্ছে, একদম ছোট্ট করে আমরা উত্তরগুলো নিব, কারণ একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা, যেটি হচ্ছে গুপ্ত রাজনীতির কথা বলা হচ্ছে।
আপনারা আপনাদের কমিটিগুলো কেন প্রকাশ করছেন না? এখানে আমি যদি 30 সেকেন্ড একটু বলি, ধরেন একটা ছেলেকে যদি কেউ বলে যে ও শিবির করে, এখন ও শিবির করে না, ও কিভাবে প্রমাণ করবে যদি আপনাদের কমিটিগুলো পাবলিশড না হয়? মানে এটা কমিটি কি আমাদের পাবলিশ না? মানে এক সেটাই আমি জানতে প্রশ্ন, চাচ্ছি। মানে এক প্রশ্ন আপনারা ওই একই জিনিসের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছেন। শিবিরের কমিটি তো পাবলিকে আছে নাকি আনপাবলিক? পাবলিকে আছে। এর বাইরে কর্মী তালিকা কি কোনো ছাত্র সংগঠন প্রকাশ করে তার কতজন কর্মী আছে? ছাত্র দলের কর্মী কতজন, ওটা কি তারা তালিকা আকারে প্রকাশ করছে কখনো? অথবা বাকশাসের কর্মী তালিকা কখনো প্রকাশ করছে? তো এই যে হচ্ছে একই মানে ঘুরপাক কেন একই আলাপের মধ্যে, এটা আমরা মনে করি হচ্ছে এটার ইন্টেনশনটাই হচ্ছে খারাপ আর কি। আর এখানে যে বিষয়টা বারবার আসতেছে, আমরা বলছি নারীদের উপর যত ধরনের শ্লীলতাহানি হচ্ছে, সাইবার বুলিং হচ্ছে, আমরা এটা প্রশাসনিকভাবে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে পরবর্তীতে এই ঘটনাগুলো আর ঘটে না। আমরা সেই অনুযায়ী আমাদের যখন সাবিকুন নাহার তামান্নার উপর যখন ঘটনাটা হলো, আমরা প্রশাসনকে লিখিত দিয়েছি। ওই সময় যদি ব্যবস্থাটা হতে পরবর্তী ঘটনাগুলো ঘটে না, কিন্তু প্রশাসন এই ব্যবস্থাটা নিতে পারে নাই। ফাতিমা তাসলিম জুমা থেকে শুরু করে উম্মা সালমা যত ঘটনাগুলো হয়েছে প্রত্যেকটা আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো একটা ঘটনাও তারা ব্যবস্থা নিতে পারেনি। এবং এখানে যে দায় চাপানো হচ্ছে, এতক্ষণ ধরে অনেকগুলো আলাপ হলো, সবগুলো হচ্ছে দায় চাপানো। আমার কথাটা ছিল গতকালকে আমি যে আলাপটা দিয়েছিলাম সেটা হলো যে আলী হোসেন নামে যে ছেলেকে শিবির নেতা ভাবে বলে ফ্রেমিং করা হচ্ছে, ওই তার কোনো একটা প্রোগ্রামে সে গেছিলো, ওই হিসাবে তাকে শিবির হিসাবে ফ্রেমিং করছে, জামাতের একটা প্রোগ্রামে গিয়েছিল। একই সাথে তার ফেসবুক আইডিতে ছাত্র দলের সংশ্লিষ্ট ছাত্রদলকে অ্যাপ্রিসিয়েট করে তার কিছু পোস্ট আছে, এবং ওই পোস্টগুলোর মাধ্যমে তাহলে তো আমি তাকে ছাত্রদল হিসেবে ফ্রেম করতে পারি, তাহলে সেও তো একজন ছাত্রদল হয়ে যায়। তো এই যদি আমরা ফ্রেমিং করে তাহলে আলটিমেটলি যে অপরাধী তাকে আমি দায় মুক্তি দিচ্ছি। আমরা তখন যেটা করেছি, সবার আগে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, আমরা লিখিত অভিযোগ দিয়েছি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। আজকে ওই আবেদন প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু ব্যবস্থা নিয়েছে। তো আমাদের অবস্থানটা পরিষ্কার, যে অপরাধী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এই জায়গায় আমাদের কনসেনসাসে আসতে হবে। যদি আমরা দৃষ্টান্তমূলক বিচার স্থাপন করতে পারি তাহলে ভবিষ্যতে আর কেউ এই ধরনের নারীর শ্লীলতাহানি করা, সাইবার বুলিং করা, এই ধরনের ঘটনার সাথে কেউ সম্পৃক্ত হবে না। এরপরে হচ্ছে আমাদের এখন আজকে যে আলাপ, আমাদের ডাকসু কেন্দ্রিক, ডাকসু নিয়ে আমাদের যদি ভাবনা বলি, আমরা নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। সে জায়গা থেকে আমাদের যে 36 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছি সেখানে আমরা উল্লেখ করেছি, আমরা আমাদের যদি নারীদের হলগুলো দেখি, আমাদের এটা খুবই মানে আনএক্সপেক্টেড। আজকে বিশ্ববিদ্যালয় 100 বছর হচ্ছে পার করতেছে, কিন্তু 100 বছরে আমরা নারীদের জন্য মাত্র 5টা হল বিনির্মাণ করলাম। এটা চাইলে কিন্তু সকল শিক্ষার্থীদের জন্য, নারী শিক্ষার্থীদের জন্য আমরা শতভাগ আবাসনের ব্যবস্থা করতে পারতাম। তো এটা একটা কৃত্রিম সংকট, এটা আগের লিডারশিপ যারা ছিল তাদের একটা কালেকটিভ ফেলিওর এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাদের ইনকম্পিটেন্সির কারণে হয়েছে। তো এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে নারী শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসনের ব্যবস্থা করা। এখন এটা তো একদিনে পারবো না আমি, এটার জন্য আমাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে হল নির্মাণ হবে। এর আগে শর্ট মেয়াদী প্ল্যান হিসাবে আমরা তাদের জন্য হোস্টেল ভাড়া করতে পারি, যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি হোস্টেল ভাড়া করা হয়। এরকম আমরা শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের জন্য যারা হলে সিট পাবে না তাদের জন্য আমি হোস্টেল ভাড়া করলাম। এর বাইরে যারা মেসে থাকে তাদের জন্য আমরা স্কলারশিপে ম্যানেজ করতে পারি। এরপর হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীরা, অনাবাসী শিক্ষার্থীরা যারা আছে, এক হলে শিক্ষার্থীরা অন্য হলে যেতে পারে না, অনাবাসী শিক্ষার্থীরা প্রবেশ করতে পারে না, তারা নিরাপত্তার দোহাই দেয়। তো বিশ্ববিদ্যালয়ে যে 2000 মতো স্টাফ আছে, ওদের কাজ কি? ওরা রাজনীতির বাইরে আর কোনো কাজ কিন্তু করে না। তো এই যারা হচ্ছে স্টাফরা আছে তাদেরকে দিয়ে পর্যাপ্ত নিরাপত্তা ইনশিওর করে কিন্তু আমরা ইজিলি এটা করতে পারি, এবং এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে। অনাবাসী শিক্ষার্থীরা যেন এক হলে শিক্ষার্থীরা অন্য হলে ঢুকতে পারে এবং অনাবাসী শিক্ষার্থীরা ঢুকতে পারে। একই সাথে আমরা যদি দেখি আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আমাদের একটা যৌন হয়রানি সেল আছে, যেখানে অনেকগুলো অভিযোগ আছে, কিন্তু কোনো অভিযোগগুলো তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিকমতো এগুলো মীমাংসা করে না। তো সে জায়গা থেকে আমরা আমাদের একটা ডিজিটাল কমপ্লেন্ট বক্স করব, যত ধরনের নিপীড়নমূলক ঘটনা আসবে সেগুলো প্রত্যেকটা আমরা সুস্পষ্ট বিচার আওতায় নিয়ে আসবো। একই সাথে আমাদের হলগুলোতে, নারীদের হলগুলোতে পর্যাপ্ত হাইজিন কিটের ব্যবস্থা নাই। এরপর ট্রিটমেন্টের যে অবস্থা, আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের, এই মেডিকেল সেন্টার আধুনিকায়ন করা, পাশাপাশি প্রাইভেট যে মেডিকেলগুলো আছে চাইলে আমরা এদের সাথে এমওইউ করতে পারি। ইতিমধ্যে আমরা 2টা মেডিকেলের সাথে এমওইউ করেছি এবং তারা সম্মত হয়েছে 50% আমাদেরকে ছাড় দিবে। তো এরকম অনেকগুলো ফ্যাসিলিটি যার মাধ্যমে আমরা স্বাস্থ্য সুরক্ষা আমরা ইনশিওর করতে পারি। এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে। যারা আমাদের 3টা হল, যে নারীদের হল যেগুলো হচ্ছে বাইরে আছে ক্যাম্পাসে, এখানে পর্যাপ্ত নিরাপত্তা ইনশিওর করা এবং তাদের জন্য পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করা, যেন নিরাপত্তার সাথে তারা ক্যাম্পাসে আসতে পারে। নারীদের হলগুলোর স্টাফরা এখানকার এক একজন লর্ডের মতো আচরণ করে। তো আমরা আমাদের প্রস্তাবনা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক মেল আছে সেই একাডেমিক মেলের মাধ্যমে আমরা পুরোটা ডিজিটালাইজেশন করব। একজন শিক্ষার্থী, সে নারী শিক্ষার্থী এবং ছাত্ররা তারা হলে বসে তার একাডেমিক যে কাজগুলো আছে
তার সব কাজগুলো সে একাডেমিক মেলের মাধ্যমে সে কাজ করতে পারবে এবং একাডেমিক মেলের মাধ্যমে সে ইন্টারন্যাশনাল জার্নালগুলো অ্যাক্সেস পাবে এবং একাডেমিক মেলের মাধ্যমে সে অন্যান্য যে ফেসিলিটিসগুলো আছে, প্রিমিয়াম যে অ্যাপসগুলো আছে গবেষণার, সেগুলো সে অ্যাক্সেস পাবে। এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ে একটা একাডেমিক ইনস্টিটিউট বানাইতে চাই। অবশ্য রাজনীতিক থাকবে, রাজনীতি সচেতন হবে, রাজনীতি যাদের আগ্রহ আছে সে রাজনীতি করবে, আবার যে রাজনীতি করতে চায় না তারও স্বাধীনতা থাকবে, কিন্তু আমরা কেউ কারোর উপর চাপাই দেবো না। তো এবং একাডেমিক ইনস্টিটিউট করার জন্য আমাদের যেটা করতে হবে, সবার আগে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা আছে সেটাকে মেরিটোরিয়াসের ভিত্তিতে এনশিওর করতে হবে। আমাদের এখানে যেটা হয় দলীয় বিবেচনা, আমরা বিগত সময়ে যে কারণে ক্লাসের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট এনশিওর হয় না। তো আমরা এখানে টিচার্স এভোলুশন সিস্টেম চালু করব এবং টিচারদের প্রমোশনের ক্ষেত্রে এখানে অনেক পন্থী দল আছে, বেগুনি, সাদা, নীল, কালো এরকম। এটা যদি আমরা দেখি, এই জায়গায় আমরা হচ্ছে আমাদের শিক্ষকদের প্রমোশনটা হবে তাদের গবেষণার ক্ষেত্রে, শিক্ষার্থীদের তাদের পারফরমেন্সের ভিত্তিতে। একই সাথে আমাদের এখানে যে প্রশাসনিক যে নিয়োগগুলো হয় এটা হচ্ছে বিভিন্ন দলীয় বিবেচনা করা হয়, কিন্তু এটা তার লিডারশিপ কোয়ালিটির উপর এবং স্টুডেন্টের পারফরমেন্সের ভিত্তিতে এভাবে আমরা আমাদের কাজগুলো করব। এবং আমাদের যে স্লোগান সেটা হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না। একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী ক্যাম্পাসে আসার পরে সে যে ধরনের স্বপ্নের ক্যাম্পাস নিয়ে ক্যাম্পাসে আসে, ওই ধরনের একটি ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। একদমই পরিষ্কার। আমরা একটু আবিদের কাছে জানতে চাই একদম সংক্ষেপে, যেটি সাদিক বলছেন যে তারা তাদের কমিটিতে যারা পোস্টেড তাদের তো তথ্য তারা দিচ্ছে, এখন কর্মীদের তথ্য তো তারা দিচ্ছে না, অথবা কর্মীদের তথ্য তাদের, যেটি সাদিক বলছে যে অন্যান্য সংগঠনও দেয় না, তাহলে কেন আপনাদের এই আস্থাহীনতা? সাদিক যেটা বলেছে অন্য সংগঠন কর্মীদের তালিকা দেয় না, ব্যাপারটা তা না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যদি কেউ করে, এখনো পর্যন্ত আপনি এমন একটা কর্মীকে খুঁজে পাবেন না কিংবা এমন একটা সমর্থককে খুঁজে পাবেন না যে নিজেকে এই পরিচয়টা দিতে, সাংগঠনিক পরিচয় দিতে সে লজ্জাবোধ করে। কিন্তু শিবিরের ব্যাপারটাতে টোটালি ডিফারেন্ট। এরা নিজেদের সাংগঠনিক পরিচয় দিতে সেম ফিল করে, এবং এদেরকে যদি আমরা শিবির বলি তাহলে এরা মনে করে এদেরকে ট্যাগিং করা হয়। আমরা তো শিবিরকে অন্য নামে ডাকি না, শিবিরকে শিবির ডাকি। আর শিবিরকে শিবির ডাকলে যদি ট্যাগিং করা হয় তাহলে কী নামে ডাকবো আমরা? এটা নিয়ে কিন্তু এর আগেও আমি এটা বলেছি। দেখেন, আজকে যদি আলী হোসেনের কথাটা বারবার বলেছে, ছাত্রদলকে নাকি প্রশংসা পোস্ট দিয়েছে, এজন্য এদেরকে ছাত্রদল। আপনি একজন ভিপি ক্যান্ডিডেট এবং আপনি বৃহৎ একটা জায়গা ওন করেন আপনার সংগঠনে, সুতরাং আপনার মতো দায়িত্বশীল জায়গা থেকে আলী হোসেন যেখানে সকল প্রমাণাদি থাকা সত্ত্বেও আপনি তাকে ঠেলে আমার সংগঠনের দিক দিয়ে দিচ্ছেন, এটা অন্তত আপনার সাথে যায় না। আমি আমার জায়গা হলে অবশ্যই এটা আমি দায় স্বীকার করতাম। দায় স্বীকার করে তাকে যেভাবে বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ব্যবস্থা এবং সাথে প্রশাসনিক ব্যবস্থা আমি আমার জায়গা থেকে নিতাম। কারণ এই জন্যই তো গুপ্ত কমিটি থাকলে সমস্যা এখানেই, কারণ তার তো দায় দিতে হচ্ছে না, তখন সে তার হাত বাঁধা নাই, সে যা ইচ্ছা তা করতে পারে, কারণ নির্দিষ্ট কোনো সংগঠনের উপরে সেই দায়টা পড়তেছে না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিংবা অন্যান্য যে সংগঠনগুলো আছে, সে যদি সেই রাজনীতিটা করে, সে তো ওইখানে আছে যে পোস্টেড কিংবা তাকে জানে যে এই সংগঠনের সাথে সম্পৃক্ত, দায়টা কিন্তু সংগঠনকে নিতে হবে, যার ফলশ্রুতিতে একটা কাজ করলেও সেখানে ভেবেচিন্তে করতে হবে। সুতরাং এই যে গুপ্ত রাজনৈতিক যে চর্চাটা, এই চর্চাটা শুধুমাত্র একটা সংগঠনের জন্য নয়, গোটা জাতির জন্য এবং গোটা এনভায়রনমেন্টের জন্য এটা একটা থ্রেট। তারপর যে প্রশ্নটাতে আসছে যে নারী ইস্যু নিয়ে আজকে আমাদের আলোচনাটা মূলত হচ্ছে, আসলে নারী ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ, কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে সত্যিকার অর্থে এই যে আজকে বোনেরা এখানে বসে আছে, কেউ হিজাব পরে দাঁড়িয়ে আছে, কেউ হিজাব ছাড়া এখানে বসে আছে, দুইজনই কিন্তু এখানে সেফ ফিল করে এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু আপনি আমি যখন থাকবো না, কিন্তু যখন কোনো তদারকির কোনো সুযোগ থাকবে না, তখন কিন্তু এই দুটা নারী এখানে সেফ ফিল করতেছে না। এই যে একটা পরিবেশ 5 আগস্ট পরবর্তী সময়, এই পরিবেশটা কি কোনোভাবেই কাম্য ছিল? আজকে আমি এখানে বসে বলছি, আমি যদি 16 তারিখ আর 17 তারিখ রাতে সুফিয়া কামাল হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, রোকেয়া হল থেকে লাখো শহীদের রক্তে কেনা দেশ আছে যে মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হলো বলিদান, এটা গান মনে হচ্ছে আপনার কাছে, একটা কণ্ঠ, জাস্ট একটা সুর মনে হচ্ছে, কিন্তু ওদিন রাতে এই কণ্ঠটাই ছিল কিন্তু পরের দিন মাঠে নামার আমাদের সাহস। মেয়েরা যখন 15 তারিখ রাতে থালা বাটি চামচের বাড়িতে যখন গেট ভেঙে বেরোচ্ছিল, এগুলো ছিল আমাদের জন্য দুঃসাহস। এই আন্দোলনটাকে ফলাফল নিয়ে আসার জন্য অন্যতম সাহস ছিল। আজকে সেই মেয়েরা 5 আগস্ট পরবর্তী সময় এভাবে কেন ঢুকে গেল? তারা এমন একটা পর্যায়ে পৌঁছে যে তারা মনে করে যদি আমি কোনোভাবে রাজনীতিটা করি, রাজনীতি না শুধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত দীর্ঘ দুঃশাসনে সকলকে রাজনীতিবিদ বানানো হয়েছে, একাডেমিক জায়গাটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে তাকে বাধ্যতামূলকভাবে টিচার নিয়োগ থেকে শুরু করে সব জায়গায়, চাকরি ক্ষেত্রে শুরু করে সব জায়গায় একটা আদর্শকে টার্গেট করে
সব কিছু অ্যাস্টাবলিশ করা হয়েছে, সেই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম, যার ফলশ্রুতিতে রাজনীতিতে যেমন কোয়ালিটি থাকবে, একাডেমিক জায়গাটাতে কোয়ালিটি থাকবে, কিংবা হচ্ছে যে অন্যান্য ইনস্টিটিউশনগুলোতে। বিশেষ কথা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা সেশনে যত হাজার স্টুডেন্ট ঢোকে, এই স্টুডেন্টগুলোকে আমরা বাংলাদেশের সম্পদে রূপান্তরিত করব। এরা কেউ বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, এরা কেউ বিসিএস ক্যাডার হবে, ব্যাংকার হবে, কেউ রাজনীতিবিদ হবে, কিন্তু প্রত্যেকটা পেশার যথাযথ মূল্যায়ন থাকবে। কিন্তু দেখেন আজকে রাজনীতি যারা করবে তাদেরকে এমন একটা ঘৃণার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, আওয়ামী সংস্কৃতিকে অনুকরণ করে। এই যে 5 আগস্ট পরবর্তী সময়ে যে আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে আমরা আমাদের জীবনের সর্বস্ব হারালাম, আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল মর্যাদা আমাদের ভুলুণ্ঠিত হলো। সেই আওয়ামী ফ্রেমে একটা নির্দিষ্ট সংগঠন আমাদেরকে জাস্টিফাই করা শুরু করলো, ভিলেন বানানোর চেষ্টা করলো, এবং আমাদের যে মেয়েগুলা 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতিতে আসার চেষ্টা করলো, তাদেরকে বিভিন্নভাবে এই যে পোস্টার সাটানো কেন্দ্র করে, ওই যে 7ই নভেম্বরের পোস্টার সাটানো কেন্দ্র করে কি হয়েছে, আমাদের মেয়েগুলোকে প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপে প্রকাশ্য নিজের আইডি দিয়ে লিখেছে এটা আতিকা, এটাকে ধরো, এটাকে বের করে দাও, চুল ধরে বের করে দাও। তারপর হচ্ছে যে হাতের নখ বড় করে করে নখের ছবি বিশ্ববিদ্যালয়ের গ্রুপে আপলোড দেওয়া হয়েছে যে আতিকার মতো ব্যবস্থা করবো যদি তোমরা রাজনীতি করো। এটা তো হতে পারে না। এই জায়গাগুলোতেই কিন্তু ঘৃণার চর্চা শুরু হয়েছে, এবং মেয়েগুলোকে মানে হচ্ছে যে আজকে যেমন আপনি যেমন হিজাবকে পছন্দ করতেছেন, তার বাইরে গিয়ে হিজাব যারা পড়ে না তাদেরকে আপনি অপছন্দ করতেছেন। আজকে আবার আরেকটা গোষ্ঠী, এটার সংখ্যাটা স্বল্প, আরেকটা গোষ্ঠী আছে যেটা হচ্ছে যে হিজাবকে অপছন্দ করে না, হিজাবকে অপছন্দ করে কিন্তু ওইটাকে অপছন্দ করে না, এটাকে প্রমোট করতে চায়। আমরা মানে এই জায়গাটাতে বৈষম্যমূলক আচরণ না করে আমরা যদি আমাদের চিন্তাটা পরিবর্তন করে পারবেন, মানসিক চিন্তা যেটা আমাদের ভিতরে আছে এটাকে যদি চিন্তা করে একজন মেয়েকে মেয়ে হিসেবে ট্রিট করতে পারি, তাহলে আমাদের এত চিন্তা করতে হবে না, এত আছে যে আমাদের আলাদা করে মেয়েদেরকে নিয়ে ভাবতে হবে না যে আমার বোনের জন্য এটা লাগবে, আমার রুটের জন্য এটা লাগে। একটা ছেলেকে নিয়ে দিয়ে আমার আলাদা চিন্তা করতে হচ্ছে না, তাহলে একটা মেয়েকে নিয়ে আমাকে কেন আলাদা চিন্তা করতে হবে? তাহলে আমাদের পরিবর্তন হচ্ছে মানসিক ধ্যান ধারণায় আমাদেরকে পরিবর্তন নিয়ে আসতে হবে। একটা ছেলেকে যেভাবে ট্রিট করব আমি ঠিক একইভাবে একটা মেয়েকে ট্রিট করব। আমি যেমনভাবে রাত 2টায় এখানে দাঁড়িয়ে থাকলে আমাকে যেমন কোশ্চেন কেউ করতে পারবে না, একটা মেয়েও যখন এখানে রাত 2টায় দাঁড়িয়ে থাকবে তখন তাকে কেউ কোশ্চেন করতে পারবে না। ওই রকম নিরাপত্তা যখন আমি সামগ্রিকভাবে ছেলে এবং মেয়ে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে যখন আমরা এটাকে নিশ্চিত করতে পারবো, তখনই এটা একটা সেফ ক্যাম্পাস হবে, তখনই একটা সেফ ক্যাম্পাস হবে। শুধু মেয়েদের জন্য এটা করব ওইটা করব, আবার ছেলেদেরকে প্রায়োরিটিতে আনবো না, প্রয়োজন নাই। তো আমরা সমান দৃষ্টিকোণ থেকে দেখব, সেক্ষেত্রে আমাদের মানসিকতা পরিবর্তন প্রয়োজন। খুবই পরিষ্কার। কাদের, আমরা একদমই শেষ সময় একটু যদি সংক্ষেপে বলতেন। আপনিও একই ধরনের অভিযোগ করছিলেন, সাদিক কায়েম সেটির জবাব দিয়েছে, আপনার কাছে আপনার কি বক্তব্য? প্রথম কথা হচ্ছে তিনি যে বক্তব্য দিয়েছিলেন যে সামনে আসার দরকার নেই, সবাই তো জানে, বাকিরা তো নিয়ে আসতেছে না। আমার মনে হয় এভাবে এড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে সমস্যা কোনো সুরাহা হবে না, সমাধান হবে না, বরং সেটা বেগবান হবে, সামনে আরও জটিল পরিস্থিতি তৈরি হবে। আমাদের মনে হয় নতুন আঙ্গিকে রাজনীতি করতে হলে নতুন রাজনীতির যে কালচারটা সেটাকে ধারণ করে করতে হবে। পুরাতনকে আঁকড়ে ধরে রেখে নতুন কোনো হিসাব হাজির করতে পারবেন না। আপনাকে অবশ্যই এই কালচার যেটা প্রকাশ্য রাজনীতি করা সেভাবে প্রকাশ্যে আপনাকে আসতে হবে। নিজেদের সংগঠনে যারা জনশক্তি আছে, যারা নেতাকর্মী আছে, তাদের সাথে হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং আসা উচিত, টিচিং ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত। তাদের যে বদ্ধমূল যে ধারণাটা নারী কেন্দ্রিক কিংবা বর্তমান রাজনীতি কালচার কেন্দ্রিক যে বদ্ধমূল ধারণাটা, সেটা চেঞ্জ করার জন্য নিজেদের মধ্যে একটা কর্মশালা করা উচিত, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া হওয়া উচিত, একই সাথে সামগ্রিকভাবে একটা বোঝাপড়া হওয়া উচিত। এটা একটা বিষয়। আর যদি বলেন যে আমাদের সবাইকে নিয়ে হয়তো বসছেন যে বিপি প্রার্থী হিসেবে কে কী করবেন না করবেন, সেটা একটা বিষয়। তো আমাদের সামগ্রিক যে বিষয়, আমরা অনেকেই নানান ইশতেহার দিয়েছি, সেই ইশতেহারে একটা জায়গায় গিয়ে ঠেকে যাবে, সেটা হচ্ছে এখানকার পলিটিক্যাল কাঠামোটা কেমন হবে, পলিটিক্যাল সেটেলমেন্টটা কেমন হবে। যদি সেটা আমরা এনশিওর করতে না পারি, বাদ বাকি যত আপনি 36 দফা কিংবা 48 দফা আমরা দিয়েছিলাম, এত দফা আপনার ইশতেহার কখনোই কার্যকর হবে না যদি এখানে ছাত্র রাজনীতি কাঠামোটা সেট না করতে পারে, যদি না এখানে শিক্ষক রাজনীতি কাঠামোটা কেমন হবে সেটা সেট না করতে পারে। আমরা এর আগে বলেছি যে ভাই 5 আগস্টের পর থেকে নতুন করে শুরু করব, আমরা রাজনীতি কাঠামোটা সেট করি। অবশ্যই রাজনীতি অবশ্যই থাকবে, না থাকবে না, রাজনীতি থাকবে, তবে সেটা অবশ্যই হইতে হবে শিক্ষার্থীদের সেন্টিমেন্ট কেন্দ্রিক, স্বার্থ কেন্দ্রিক। শিক্ষার্থীরা যেটা চায়
সেটাকে ওন করে আমার রাজনৈতিক কাঠামোটা সাজাতে হবে। শিক্ষক রাজনীতি বলি হতে হয় আমাদেরকে শিক্ষকরা বিশ্ববিদ্যালয় প্রশাসন একদম মণিমুক্তাগুলো চেকে নিয়ে আসেন, কিন্তু 5 বছর পর আমাদেরকে বার্ডেন হিসেবে বের করে দেন। একটা পর্যায়ে হয়তো আমরা আত্মহত্যা পথটা বেছে নিতে হয়। এই যে জায়গাটা, সেই সংকটের জায়গাটা আমাকে উত্তরণ করাতে হবে। একজন বিপি পদপ্রার্থী বলে কিংবা ডাকসুর মূলত কাজই হচ্ছে এটা শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা, তাদের মধ্যে যে একটা ডিস্টেন্স, সেই ডিস্টেন্স দূরত্বটা কমিয়ে নিয়ে আসা, তাদের মধ্যে সংকটের যে জায়গাটা আছে। অনেকে বলাবল করতেছেন যে আমরা বলেছি প্রশাসনকে আমাদেরকে দায়িত্ব না আমরা করে নেব। ভাই, আপনার কাজ এটা না, আপনার হচ্ছে প্রশাসনকে চাপ দিয়ে আদায় করে নেওয়া, শিক্ষার্থীদের পাশে নিয়ে। যদি আপনি বলেন যে আমাদেরকে করে দেবো, তার মানে আপনি শিক্ষার্থী বিচ্ছিন্ন কোনো সংগঠন, শিক্ষার্থীদের বাইরে নিজে কাজ করতেছেন, এটা আপনার কাজ না। কিন্তু ডাকসুর কাজে হচ্ছে আপনি কীভাবে প্রশাসনকে হচ্ছে আপনি রেগুলেট করবেন, প্রশাসনকে দায়বদ্ধ করবেন, জবাবদের জায়গাটা আনবেন, স্বচ্ছতার জায়গাটা এখানে এস্টাবলিশ করবেন, সেটা আপনার দায়িত্ব। আপনার জায়গাটা হচ্ছে শিক্ষার্থী যে স্পেশাল, সেটা হচ্ছে কি শুধু মুখে না, সেটা কাজের মধ্য দিয়ে সেটা হাজির করা। সবচেয়ে বড় কথা যেটা দেখেন, অনেকে বলাবলি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কঠিন একটা বিষয়। সেই জায়গায় আমরা বলতে চান এই যে প্রশাসনিক যে হয়রানি হেনস্থার যে জায়গাটা, সেটা আমরা লাঘব করতে চাই। এই যে অচলায়তন যে অবস্থা, সেটা আমরা লাঘব করতে চাই। শিক্ষকদের যে দায়বদ্ধতার জায়গাটা, আমরা যতই বলি একাডেমিক এক্সেলেন্সের কথা বলি কিংবা হচ্ছে আপনার গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যদি শিক্ষকদের সদিচ্ছার জায়গাটা এনশিওর করতে না পারেন, জবাবদিহিতার জায়গাটা এনশিওর না করতে পারেন, তাহলে সব কিছু এই যে আমাদের এত দফা সব কিছু আকাশ কুসুম কল্পনায় পরিণত হবে। আমরা এই জায়গাটা পরিবর্তন করতে চাই। খুবই পরিষ্কার। জামাল, আমি একদমই দুঃখিত, একদম সংক্ষেপে যদি আপনি বলতেন। আব্দুল কাদের একটা কথা বলছিল যে হচ্ছে পলিটিক্যাল রিফরমেশন বা সেটেলমেন্টের দরকার। তো আমি এই ব্যাপারে তো তাদেরকে আগ থেকে দায় দিই আর কি। দায় দেওয়া ছাড়া তো আমার কোনো শক্তি নেই। এই কারণে বলি যে 5ই আগস্টের পরে সবচাইতে পলিটিক্যাল সেটেলমেন্ট কী হবে, কাঠামো কী হবে, ব্যাপারে সবচাইতে বেশি কাজ করার সুযোগ ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। বলছি আমি একটু, মানে তারা পারতো সবাইকে নিয়ে, যেহেতু তারা বসতে পেরেছিল, ওই জায়গাটা ছিল, তারা কিন্তু করে নাই। এরপরে আমাদের বড় বড় রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষে সম্ভব ছিল, তারাও কিন্তু করে নাই। প্রত্যেকেই কিন্তু রাজনৈতিক আধিপত্যের চিন্তা করেছে, সেটেলমেন্টের চিন্তা কেউ আর করে নাই। এখন আর আফসোস করে লাভ নাই, এখন অনেক পানি জল অনেক দূর গড়ায় গেছে, এখন যা হওয়া তাই হচ্ছে। ফলশ্রুতিতে এখন সামনে ডাকসু, এই মুহূর্তে আসলে আমাদের শিক্ষার্থীদের চাওয়াটা কি? আপনারা যদি খোঁজ দেন, আমাদের শিক্ষার্থীরা এই ধরনের পলিটিক্যাল আধিপত্য বিস্তার, যেটা রাজনৈতিক আধিপত্য বিস্তারের ক্ষেত্রে নিয়ে খুবই বিরক্ত। তারা হচ্ছে এমন কাউকে চাচ্ছে যারা হচ্ছে শিক্ষার্থীদের জন্য আগে থেকে কাজ করে এসেছে, তাহলে সামনের তাদের উপর আস্থা রেখে কাজ করা যাবে। আমি এক্ষেত্রে বলবো যে আমরা প্রত্যেকে অনেক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছি, অনেকজন। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেই নাই, কারণ হচ্ছে আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। তো কাজ যেটুকু করে এসেছি সেটা শিক্ষার্থীরা দেখেছে, শিক্ষার্থীরা কাজ দেখে ভোট দেখ, তারাই কাজ করবে। রাজনৈতিক আধিপত্য থেকে যদি তারা বের হতে চায়, মিনিমাম এক টার্ম হলো, মানে হচ্ছে সামনে যে ডাকসু, একটা ইতিহাস আছে ডাকসুর ইতিহাস, এই ডাকসুতে কখনো স্বতন্ত্ররা জিতে না, প্রত্যেকবারে দল থেকে জিতে। এটা আবার আমাদের দলগুলো খুব ভালো সেলিব্রেশন করছে, এটা খুব প্রচার করতেছে যে দল থেকে সবসময় জিতে। তা আমি বলবো এই যে একটা ট্র্যাডিশনের কারণেই কিন্তু পরিবর্তনটা হচ্ছে না। এমনিতেই তো ডাকসু প্রত্যেক বছর হওয়ার কথা হয় না, ওটাও রাজনৈতিক কারণে, আর হওয়ার পরেও যে কোনো পরিবর্তন হয় না, সেটাও রাজনৈতিক কারণে। তা আমি রাজনীতিকে বিরাজনীতিকরণের কথা আমি বলবো না, তবে রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের সেই জায়গাটা দেখাতে পারেনি। 5ই আগস্টের পরেও তাদের দেখাতে পারেনি যে তারা আসলে নতুন করে কি করবে। এই জায়গায় অবশ্যই শিক্ষার্থীরা এমন নেতৃত্বকে বেছে নেওয়া দরকার, শিক্ষার্থীরা যারা হচ্ছে তাদের সাথে থেকে কাজ করেছে দল কেন্দ্রিকতার উপরে, রাজনীতির উপরে গিয়ে আমি বলবো দল কেন্দ্রিকতার উপরে গিয়ে কাজ করেছে, তারা তাদেরকে বের করে আনবে। যদি পারে আনতে, তাহলেই তাদের জন্য নতুন করে কিছু করার সম্ভাবনা আছে, আর না হয় আবারও আমরা সেই রাজনৈতিক দুর্বৃত্তায়নের চক্রে ফিরে যাব। জামাল, অসংখ্য ধন্যবাদ। ইয়ামিন, 2 মিনিটে আপনি যদি একটু। এই যে মানে বড় বড় দলগুলো, বড় বড় প্রভাবগুলো, তারা সকল কিছু যেভাবে করে ক্যাপচার করে রাখছে, এই ডাকসু নির্বাচনের ময়দানটাও তারা ক্যাপচার করে রাখছে। তাও মানে এই জায়গাটা সবার আগে ব্যালেন্স আনা উচিত। তা না হলে বড় বড় বৃত্তির বাইরে শিক্ষার্থীদের প্রকৃত বন্ধু যাদের শিক্ষার্থীদের জন্য কাজ করার জায়গা আছে, তাদের কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে আসলে বেছে নিতে পারবে না। তো এটা একটু হাতে কলমে দেখাই দিলাম। আর আমি 2টা পয়েন্টকে অ্যাড্রেস করতে চাই। আমি সচরাচর আসলে তর্কের জন্য তর্ক বা বিতর্কের জন্য বিতর্ক আমি করি না। প্রথম যে ঘটনাটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছিল, আমি ভিসি স্যারের বাসভবনের সামনে তফসিলের আগের দিনটাতে অবস্থান করেছিলাম সারা রাত। সেদিন কয়েক দফা বিস্ফোরণ হয়েছে, সেদিনও ঘটেছিল। সেটা আজ পর্যন্ত কারা করেছে, কেন করেছে, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও সেটা উন্মোচন করে নাই। 2 নম্বর পয়েন্ট হলো ইসলামী ছাত্র শিবিরের যে চারুকলায় ফেস্টুন টানানো হয়েছিল। আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার, এই যে পুরো বিশ্ববিদ্যালয়ে যে ফেস্টুনগুলো টানানো হলো, এটা কি আইনে আছে নাকি নাই? যদি থাকে আমি তোলার জন্য কিন্তু স্যারকে ফোন দিই নাই, তাহলে আমরাও করবো। স্যার বললো যে এটা আইনে নাই। তারপরেও তুলতে 24 ঘন্টা টাইম লাগলো। স্যারকে বললাম যে স্যার, এই যে ভেঙে ফেললো, এটার বিচার কিন্তু অবশ্যই করতে হবে। কেন? দেখেন, নির্বাচনের আগে যদি এটার বিচার না হয়, কারা করেছে এটা যদি প্রকাশিত না হয়, তাহলে এখানে একটা যদি কিন্তু থেকে যায় না। বুঝতেন তো আমি কি বুঝাইছি, এটা স্টুডেন্টরা কিন্তু বুঝবে। তো সেই জায়গা থেকে হলো আমি মনে করি যে ছাত্র শিবিরের এটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দেওয়া উচিত। আমরা তাদের সাথে থাকবো যে কারা এগুলো ঘটিয়েছে। সংক্ষেপে যেটা বলতে চাই যে
ইশতেহার সবাই দিচ্ছেন, আমি মনে করি যে অবশ্যই শিক্ষার্থীরা তো আমার ভীষণকে অবশ্যই জানতে চান, কিন্তু তার বাইরেও আসলে বড় যে কথাটা বলতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ের ইতিমধ্যে 70% প্রভাবিত হয়ে গেছে, না হলে 11 মাসে ডাকসু নির্বাচন হতো। আর আমার সামনে আরও যারা আমার প্রতিযোগীরা আছেন, উনাদের যত বড় বড় সংগঠন, ওনাদের যত জনবল, ওনাদের যত লজিস্টিক, ওনারা যদি এই মানে শিক্ষার্থীদের ডাকসু নির্বাচন আসছে বলেই তো এত আয়োজন, না হলে তো হইতো না। ওনারা যদি এই ডাকসুর জন্যই আরও আগে থেকে আরও বড় করে ফাইট দিতেন, তাহলে 11 মাস লাগতো না ডাকসুর জন্য। এই যদি কিন্তু এটা অবশ্যই শিক্ষার্থীদের মাথায় তো আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা এই প্রচারণার ব্যস্ত সময়ের মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, তাই কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী 9 সেপ্টেম্বর সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক সেই প্রত্যাশায় আজকের মতো আলোচনা আমরা শেষ করছি।